নমস্কার, দেখছেন বাংলা জাগো। সাফ কথা নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অভিক। সামনেই বিধানসভা নির্বাচন আর মাত্র 10 দিন বাকি রয়েছে, আর তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, নেতৃত্বরা তারা প্রচার শুরু করে দিয়েছেন, প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন। কিন্তু এই ধরনের প্রচার করতে গিয়ে কিছু মন্তব্য তারা করছেন, যা নিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি সভা করতে গিয়ে সেখানেই হিন্দু দেবদেবী সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন, এবং তার করা সেই মন্তব্যকে কেন্দ্র করেই যত বিতর্ক এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে। ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য? তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে গিয়েই তিনি বলছেন যে তার একদম কাছাকাছি যিনি থাকেন, অর্থাৎ কলকাতাওয়ালি কালীঘাটের কালী, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তার ফাইল রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপর তিনি গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে, পুরী থেকে সেখানে গিয়েছিলেন, এবং সেখানে জগন্নাথ দেবকে টুপি পরিয়ে তিনি দীঘাতে এনেছেন, জগন্নাথ ধাম তৈরি করেছেন। শুধু তাই নয়, এরপর তিনি উত্তরবঙ্গে গেছেন, সেখানে মহাকাল মন্দির তৈরি করেছেন এবং দেবাদিদেবের সঙ্গে কি ডিল করেছেন তা জানেন না, এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হিন্দু দেবদেবীদেরকে নিয়ে। আর এই নিয়েই বিতর্ক তৈরি হচ্ছে। আমরা এই নিয়েই আলোচনা করব। শুরু করব আজকের বঙ্গযুদ্ধ 2026। আমাদের সঙ্গে আজকে আলোচনাতে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জাতীয় বাংলা পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস। স্বাগত আপনাকে বঙ্গযুদ্ধ 2026-এ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাতওয়ারি। আপনাকেও স্বাগত বঙ্গযুদ্ধ 2026-এ, এবং ভার্চুয়াল মাধ্যমে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনাকেও স্বাগত বঙ্গযুদ্ধ 2026-এ। দেখুন, যে দেশে 33 কোটি হিন্দু দেবদেবী রয়েছে এবং সেই দেশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে যখন সামনেই বিধানসভা নির্বাচন, এবং সেখানেই হিন্দুদের ওপর অনেকটাই ভর করে বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে, বিধানসভা নির্বাচনে জয় পেতে চাইছে, সেখানেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই ধরনের মন্তব্য করছেন কালীঘাটের কালী এবং তার পাশাপাশি জগন্নাথ দেব দেবাদিদেবকে নিয়ে যে ধরনের তিনি কথা বলেছেন, মন্তব্য করেছেন। ঠিক কি বলেছেন তিনি প্রথমেই শোনাবো আপনাদেরকে, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ি, একদম কাছাকাছি যিনি থাকেন, ওই কালী কলকাতাওয়ালি, আমাদের মা কালী, আমাদের কালীঘাটের কালী, উনি ফাইল ছেড়ে দিয়েছেন। উনি বলছেন আমি আর পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি কত টানবো, আমি বকটুই পর্যন্ত টেনে ঠিক করে দিলাম, তারপরে তোমরা আর জিকন নিয়ে এলে, আমার পক্ষে আর তোমার ফাইল নেওয়া সম্ভব হচ্ছে না। চলে গেলেন জগন্নাথ দেবের কাছে। এবার জগন্নাথ দেবকে নিয়ে খেলা শুরু। বললেন খেলা হবে, জগন্নাথকেও টুপি। জগন্নাথকে গিয়ে বললেন চলুন, আপনি কোথায় যাব? শান্ত সমুদ্রের তীরে। আপনার এখানে রাত্রে ঘুম হয় না, দীঘার সমুদ্র তো শান্ত, পুরীর সমুদ্র রাত্রে ডাকে, তাই আপনি চলুন একটু। জগন্নাথ বলছেন ধাম থেকে তো যাওয়া যায় না ছেড়ে। বলছেন না গেলে কি হবে, আমি নিয়ে যাচ্ছি কালচারাল সেন্টার করে, সরকারি টাকায় তো মন্দির মসজিদ করা যায় না, তাই আমি নতুন ফর্মুলা বার করেছি, কালচারাল সেন্টার। বলছেন আমি এবার উত্তরবঙ্গে যাব। উত্তরবঙ্গে আপনাদের জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব আসছেন। ওর সঙ্গে কি ডিল হয়েছে আমাদের জানা নেই। মহাদেব নাকি এদিকে ঢুকছেন, মহাকালের মন্দির হবে। মুখ্যমন্ত্রী মানুষকে ছেড়ে এখন দেবতায় ঢুকে পড়েছেন, দেবতা, সব দেবতার কাছে মুখ্যমন্ত্রী। আপনারা শুনলেন যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি মন্তব্য করেছেন। দেখুন, সামনেই বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে।
বারবার আমরা দেখেছি যে বিজেপি তারা হিন্দু যে অস্ত্র, হিন্দু অস্ত্রে বারবার শান দিয়েছে এবং এ রাজ্যে দখলের ক্ষেত্রে হিন্দু ভাবাবেগকে অনেকটাই তারা কাজে লাগাতে চেয়েছে। অন্যদিকে শাসক দল তারা বলছে যে বারবার বিজেপি নেতাদের এই ধরনের যে মন্তব্য, এটাতে কার্যত হিন্দু ভাবাবেগে আঘাত পাচ্ছে। এবং শুনলেন যেখানে কালীঘাটের কালী, তাকে নিয়ে যে ধরনের তিনি শব্দবন্ধ ব্যবহার করলেন, তিনি বলছেন যে ফাইল খারিজ করা, জগন্নাথ দেবকে টুপি পরানো এবং দেবাদি দেবের সঙ্গে ডিল করা, এই ধরনের মন্তব্য করেছেন, জানিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আমি এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে জাতীয় বাংলা পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই অরিন্দম বাবু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই ধরনের মন্তব্য করছেন, যে দেশে 33 কোটি হিন্দু দেবদেবী রয়েছে তাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য আপনি কিভাবে দেখছেন? দেখুন, পরিষ্কার কথা হচ্ছে বিজেপি কোনো হিন্দুদের দল নয়। বিজেপি হচ্ছে অবাঙালিদের নাথানি গাথানির দল আর কিছু আদানি আম্বানির দল। বিজেপি চেষ্টা করে বাঙালির হয়ে যদি এত কিছু করতো এসআইআরে, এত বাঙালি বাদ যেত না। সুতরাং আসামে হিন্দু বাদ দিতে গিয়ে বাঙালি ওখানে 12 লাখ ডিটেনশন ক্যাম্পে, 6 লাখ মুসলমান আছে ডিটেনশন ক্যাম্পে। বিজেপি বাংলাকে ভালোবাসে, এই গল্পটা যদি কেউ বলে তাহলে মানে গল্পের মতো, গল্পে আছে যেরকম গরু গাছে ওঠে সেরকম। আর আরেকটা কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই শ্রমিক ভট্টাচার্যের কথা শুনে কোনো প্ল্যানস করবে না, আর শ্রমিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির কথা শুনে প্ল্যান করবে না। তো ঘটনাচক্রে তার যা যা সিদ্ধান্ত সেটা নিয়েছে সরকারিভাবে হয়েছে। কিন্তু এই মন্দিরে প্রচুর লোক যাচ্ছে, প্রচুর দর্শনার্থী যাচ্ছে, কালীঘাটেও এখনও যাচ্ছে। ওখানে একা মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে বা শ্রমিক ভট্টাচার্য যাচ্ছে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, এটা করতে গিয়ে বাংলার বাঙালিকে রীতিমতো অপমান করা। আর ওটা কি কোনো কিছু চুরি করে এনেছে? উড়িষ্যায় যেরকম আছে, সেখানে একটা হয়েছে দীঘাতে, তাতে অসুবিধা কী আছে? আমার বক্তব্য হচ্ছে, এইসব মন্তব্য করে বাঙালিকে অপমান করা, বাংলাকে অপমান করা। আর বাংলার মানুষ যদি এই রকম অপমানিত হতে থাকে, তাহলে কিন্তু জবাবটা বাংলার মানুষ ভালোই দেবে, এটা কিন্তু স্পষ্ট। একেবারেই আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাতওয়ারি। সুজিত বাবু, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনি শুনলেন যে তারা এই যে বিধানসভা নির্বাচনের আগে, যেখানে আমরা বারবার দেখছি যে বিজেপি হিন্দু ভাবাবেগ সেটাকেই অস্ত্র করে এই রাজ্য দখল করতে চাইছে, কিন্তু তার আগেই শ্রমিক ভট্টাচার্য এই ধরনের মন্তব্য কালীকে নিয়ে, জগন্নাথ দেবকে নিয়ে, দেবাদি দেবকে নিয়ে, আপনার কি প্রতিক্রিয়া? নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার ডাক্তারবাবু এবং যিনি অনলাইনে আছেন এবং আমাদের দর্শকবৃন্দ। দেখুন, আমি প্রথমেই বলি, আমার ধারণা ছিল যে শ্রমিকবাবু, আমার আজও ধারণা আছে যে শ্রমিকবাবু পড়াশুনো করে বক্তৃতা করেন, এটা আমার ধারণা ছিল। কিন্তু আজকের এই বক্তব্য শোনার পর শ্রমিকবাবু সম্বন্ধে আমার ধারণাটা খানিকটা চেঞ্জ হবে। কারণ আমি ইতিমধ্যে দেখেছি শ্রমিকবাবু যখন যা বলে, ওর পার্টি যারা বলে তার থেকে অন্তত পড়ে শুনে বলে। কিন্তু আমার সবথেকে অবজেকশান, এই কালী কলকাতা ওয়ালি এই শব্দটা ঘোরতর বিরোধী আমি এবং আমার পার্টি থেকে। আমরা ধর্মনিরপেক্ষ দল করি, আমরা এই নয় যে বেধর্মী বা অধর্মী রাষ্ট্রে বিশ্বাস করি। আমরা যে যার ধর্ম সে তার করি। আমি কালী, ভগবান, আল্লাহ যে যাই বিশ্বাস করতে পারে। সেখানে কালী আমাদের বাংলার একটা ঐতিহ্য। সারা বিশ্বের মানুষ হয়তো বা দেখতে আসেন, সারা ভারতবর্ষের মানুষ আসেন, বাইরের মানুষও নমস্কার করতে আসেন, প্রণাম করতে আসেন, শ্রদ্ধা জানাতে আসেন। এই কলকাতা ওয়ালি শব্দটা এটা আনপার্লামেন্টারি শব্দ। অন্তত শ্রমিকবাবুর মুখ দিয়ে এটা আশা করবে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। না, এটা দিল্লি থেকে ধার করা। যাই হোক, এর ব্যাপারে আমাদের অবজেকশান রইল, আমাদের প্রতিবাদ রইল। এবং এতে বাঙালি যে ভাবাবেগ, এই ভাবাবেগে ঘাট দিয়েছে। কালীঘাটের কালীকে বাংলার হিন্দুরা শ্রদ্ধা করে না, আমার মনে হয় এই জিনিস হয়নি। আজকের বাংলায় যারা হিন্দু জন্মেছে, যারা বাংলায় হিন্দু, তারা, আমি অন্য ধর্মের কথা বলবো না, তারা কালীঘাটের কালীকে অন্তত সম্মান জানায়। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা মানে শব্দবন্ধ ব্যবহার করা রীতিমতো একটা যেন অবজেকশন, বাংলাকে অসম্মান করা, অপমান করা, বাঙালিকে অসম্মান করা। এবং তার থেকে বড় কথা, দেখুন, আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমার হিন্দু ধর্মের কোনো দেবদেবী সম্বন্ধে যদি কোনো কথা বলা হয় আমার লাগে। আবার যিনি মুসলিম ধর্মে বিশ্বাস করেন, তার আল্লাহ সম্বন্ধে কিছু বললে তার লাগবে। এটা এই ভাবাবেগটা অন্তত শ্রমিকবাবুর কাছে আমি আশা করেছিলাম, সেটা হয়নি। দ্বিতীয়ত, জগন্নাথ দেব সম্পর্কে, জগন্নাথ দেব মন্দিরের ব্যাপারে আমাদের কিছু অবজেকশন আছে। যে ধাম বলা যায় না, ধাম পুরী। জগন্নাথ দেব মন্দির দীঘায় অবশ্যই, এবং সেটা সরকারি টাকা হয়েছে, সেই জায়গায় আমাদের দ্বিমত আছে, নিশ্চয়ই হোক। কিন্তু সরকারি কোষাগার থেকে কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার হবে, এটা আমরা আশা করি না। এইটা আমাদের অবজেকশন। আর ধাম শব্দটা সবচেয়ে দীঘায় যেটা হয়েছে সেটা ধাম না, ধামটা পুরী। এই একটা জায়গায়, সেখানেও উনি বললেন
যে টুপি পরিয়ে টরিয়ে আনা, এই শব্দগুলো মনে হয় ব্যবহার করা যায় না। জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেব, বা আমরা জগন্নাথ দেব বলতে পুরীরই বোঝাই, পরবর্তীকালে দীঘায় এবারে হয়েছে, কিন্তু জগন্নাথ দেবের সঙ্গে বাংলার একটা আলাদা সম্পর্ক। যদিও চৈতন্য দেবের ব্যাপারে আমাদের একটা অবজেকশনও আছে, উড়িষ্যার বিরুদ্ধে সে কথা বললামই না, কিন্তু বাঙালি আমার মনে হয় হিন্দু অন্তত বেশিরভাগ 80% হিন্দু বিয়ে করার পর বাঘ হনিমুন বলুন আর হানিমুন বলুন আর জগন্নাথ দর্শন বলুন, বিয়ের পর অন্তত একবার বাঙালিরা যায়, বা এমনিতেও চলো জগন্নাথ দর্শন করে আসি, পুরীর মন্দির দর্শন করে আসি, পুরীর সমুদ্রে একবার অন্তত ডুব দিয়ে আসি। সেই জায়গায় দাঁড়িয়ে এই সব কথাবার্তা না বলাই বাঞ্ছনীয়, এটা নির্বাচন, আর আমরা চাই যে রাজনৈতিক কথাবার্তা হোক। আমি তো আশা করি যে রাজনৈতিক কথাবার্তা বলবেন, তার দলের কি কর্মসূচি বলুন, তিনি কি করতে চান বলুন, কিন্তু এই অবজেকশনেবল কোনো দল, সে কি কংগ্রেস, কি সিপিএম, কি তৃণমূল, কি বিজেপি, কি আরএসপি, কি ভারত ব্লক, কোনো দলের এইভাবে কথা বলাটা উচিত নয়। আর মহাকাল মহাদেব গত কালই যার পুজো হয়ে গেল, নীল পুজো গতকাল শেষ হলো, খুব দুঃখের, সারা ভারতবর্ষে আমরা মনে করি, আমি মনে করি আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল সিম্বল অফ ইন্ডিয়া। যদি মহাদেবকে বিচার করা যায় তাহলে মহাদেবই একমাত্র দেবতা, যা আমার মনে হয় হিন্দু দেবতা, আমাকে অনেকেই অন্য চোখে দেখতে পারে, কোনো না কোনো ত্রুটি হিন্দু দেবদের আছে, কিন্তু আমার তার মধ্যে বেটার দ্যান মহাদেব, এবং মহাদেব আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল, আমার আবার বলছি আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল সিম্বল অফ ইন্ডিয়া। কেন? তার বেশভূষা, তার চলাফেরা, তার যে ওই গলায় জড়িয়ে নেওয়া, বিষকে ধারণ করা, যদি বিষ ধারণ না করতেন পৌরাণিক কাহিনী অনুযায়ী তাহলে ভারতবর্ষে মানুষ বাঁচত না। যদি ওই গলায় জড়িয়ে না বাঁচতেন তাহলে সর্প সংকুল হতো। এবং তার থেকে বড় ওই ত্যাগ, তেন তত্তেন ভুঞ্জিতা, এই যে ত্যাগ, ভারতবর্ষের মূল কথা ত্যাগ, সেটা মহাদেবকে দেখতেই পাওয়া যায়। ওই যে হাঁটুর ওপর বাকছাল পরা আর গায়ে ছাই ভস্ম মেঘে থাকা, এই যে ত্যাগের প্রতীক মহাদেবকে, ওই জন্য আমরা বলছি আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল সিম্বল অফ ইন্ডিয়া দেবতাদের মধ্যে। তাকে এইভাবে আক্রমণটা করা আমার মনে হয় ঠিক হয়নি, আমি এতে অবজেকশন করি। এবং সবথেকে বড় কথা, আমি আবারও আসবো আপনার কাছে, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন বাবু, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে ধরনের বক্তব্য তিনি রাখছেন, উত্তরবঙ্গ বিজেপির জন্য অত্যন্ত শক্তিশালী এবং সেখানে বিজেপি অনেকটাই নিজেদের জায়গা দখল করেছে, এবং সেখানে দাঁড়িয়েই এই ধরনের মন্তব্য কোথাও গিয়ে কি এটা প্রভাব ফেলবে না? আপনি কি মনে করছেন? সবাইকে নমস্কার, আমার যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের নমস্কার, দর্শকদের নমস্কার, আপনাকে নমস্কার। প্রথমেই বলি, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিগত বেশ কিছু বছর ধরে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধর্মের একটা অনুপ্রবেশ ঘটেছে, যেটা অত্যন্ত কাঙ্ক্ষিত নয়। যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক, তাকে আমি ব্যক্তিগতভাবে নিন্দে জানাই। আমার পূর্ববর্তী বক্তা যা বললেন আমি তার সাথে অনেকটাই সহমত, যে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে হবে, ইস্যুতে হবে, ধর্ম নিয়ে হওয়া উচিত না। কিন্তু মুশকিলটা হচ্ছে, আপনাকে যেটা বলি সেটা হচ্ছে, সবাই না কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছুটছে, প্রত্যেকে কিন্তু টু অ্যান এক্সটেন্ট এই অফেন্সটা করে যাচ্ছে দিনের পর দিন। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি বলেন, আমরা দেখবো যে শাসক দল কোনো একটি ধর্মীয় গোষ্ঠীকে অ্যাপিস করছে, এবং সেটা অনেক ক্ষেত্রে প্রমাণিত, এবং তাতে প্রচুর উদাহরণ দেওয়া যায়। সেজন্য আপনাকে তার একটা অনুষ্ঠান করতে হবে। আমি এখন আপনাকে 15 মিনিট ধরে তার উদাহরণ দিতে পারি। এক্স্যাক্টলি সেটাকে কাউন্টার করার জন্য যারা এই মুহূর্তে বিরোধীতে রয়েছে, কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি, এবং তারা আপ্রাণ চেষ্টা করছে এই রাজ্যতে ক্ষমতায় আসার জন্য, এবং তারাও একই রকম এই ধর্মের ইস্যুটাকে জাগিয়ে তুলে ওই অ্যাপিসমেন্টটাকে কাউন্টার করার জন্য আরেকটা কাউন্টার অ্যাপিসমেন্ট করছেন। এবং সেই অ্যাপিসমেন্ট করতে গিয়ে এই প্রত্যেকটি রাজনৈতিক দল, আমি আবার বলছি, যারাই একে অপরকে অভিযোগ করছেন তারা কিন্তু নিজেরা ওই কাচের ঘরে বসে অন্যকে ঢিল মারছেন, মানে নিজেও একই রকম দোষ করছেন এবং অন্যকে অভিযুক্ত করছেন। আমি প্রথমেই বলি, শ্রমিকবাবু যদি বলে থাকেন, এবং আপনি যেটা শোনালেন, আমি ওই মিটিংয়ে ছিলাম না, তার সত্যতা আমি জানি না, কিন্তু আপনি যেটা শোনালেন সেটা যদি উনি বলে থাকেন, তাতে আমি কিন্তু ডেফিনেটলি আপত্তি জানাচ্ছি। প্রথমত, ভারতবর্ষের আপনি যদি আইনেও যান, ইন্ডিয়ান পেনাল কোডে একটা আইন আছে, তাকে বলে ব্লাসফেমি, BLASPHEM1, মানে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা। ভারতবর্ষে বহু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, তার হাজারো ইনস্ট্যান্ট রয়েছে। একটা বিখ্যাত ইনস্ট্যান্ট আপনাকে আমি এক্ষুনি দিচ্ছি, সেটা হচ্ছে মকবুল ফিদা হুসেনের নূর সরস্বতী ড্যানিশ কার্টুনিস্ট প্রফেট মোহাম্মদের ছবিকে বিকৃত করে আঁকা, নাসলিমা নাসরিনের লজ্জা, এবং বাংলাদেশ থেকে ওনাকে বিতাড়ন করা। তারপরে এরকম বহু ঘটনা ঘটেছে। আজকে যেটা উনি বলেছেন, কালী কলকাতাওয়ালি, যদি উনি এটা বলে থাকেন এবং তার সত্যতা হয়, সেটা একেবারেই ঠিক বলেননি। প্রত্যেকটা রাজনৈতিক দলের অত্যন্ত সচেতনভাবে ধর্মীয় জিনিসগুলোকে ইউজ করা উচিত। যে কোনো ধর্মের মানুষের কাছে তার আরাধ্য দেবতা তার কাছে পূজ্য।
একজন মুসলমান সম্প্রদায়ের কাছে তার যে আল্লাহ তার কাছে পূজ্য, একজন খ্রিস্টানের কাছে তার কাছে জেসাস পূজ্য, আমাদের কাছেও মা কালী, মা দুর্গা, মহাদেব প্রত্যেকেই ভীষণভাবে পূজ্য। সুতরাং এই সমস্ত ধর্মীয় জিনিসগুলোকে ইউজ করে যদি আমরা ভোটের সুশুরি করি সেটা কিন্তু একেবারেই সমীচীন নয় এবং সেটা কিন্তু বুমেরাং হতে পারে। এবং মুশকিলটা হচ্ছে, আমি আবার আমার আগের কথাটা পুনরাবৃত্তি করছি, সেটা হচ্ছে ওই একজন করলে তাকে কাউন্টার করতে হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তের ভোটটা কিন্তু একেবারেই ভার্টিক্যাল ডিভিশন হয়ে গেছে। শাসক দল কোনো একটি ধর্মীয় সম্প্রদায়কে ভীষণভাবে অ্যাকিউজ করছে, সেটাও পরীক্ষিত, এবং সেটাকে কাউন্টার করার জন্য আরেকটা মেজর শেয়ারকে বিরোধী দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস এই ধর্মীয় বিভাবের একটা বিভেদ তৈরি হচ্ছে এবং তাতে কিন্তু একটা অসুবিধা তৈরি হচ্ছে। এবং পরবর্তীকালে দেখুন, সবার আগে আমরা ভারতবাসী, দিনের শেষে আমরা প্রত্যেকে ভারতীয়। ধর্ম আমার নিজস্ব ব্যাপার, ধর্ম আমি ঘরে আচরণ করবো। আমি হিন্দু, আমি আমার পুজো করবো। যে মুসলমান তিনি নামাজ করবেন, যিনি খ্রিস্টান তিনি চার্চে যাবেন, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংকীর্ণ ভোটের রাজনৈতিক স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করছেন এবং এই নিয়ে সবাই দোষী, কম বেশি সবাই দোষী। এবং এই অ্যাপিসমেন্ট পশ্চিমবঙ্গে শুরু করার জন্য এই কাউন্টার অ্যাপিসমেন্ট শুরু হয়েছে। সুতরাং এই কাউন্টার অ্যাপিসমেন্টের জন্য কিন্তু শুধুমাত্র যারা করছে তারা দোষী নয়, যেই দল শাসক সেও দোষী, এবং যারা আজকের করেছে, আপনি যে কথাটা উল্লেখ করেছেন, সেটা অত্যন্ত ঠিক কাজ হয়নি। এটা আমার প্রাথমিক বক্তব্য। এবং এটা কিন্তু আবার বলছি, ইন্ডিয়ান পেনাল কোডে এটা কিন্তু একটা কগনিজেবল অফেন্স, সেকশন 295A, এটাতে পরিষ্কার বলা হচ্ছে এটা কিন্তু ব্লাসফেমাস। কেউ কাউর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে পারে না। এবং যার কথা উনি বলেছেন তিনি আমাদের আরাধ্য দেবী এবং দেবতা, তাকে হয়তো উনি সার্কাস্টিক্যালি বলার চেষ্টা করেছেন, কিন্তু সেই সার্কাস্টিক্যালি ব্যাপারটা কিন্তু যদি কোনো একজন সম্প্রদায় বা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে থাকে, সেটা কিন্তু অত্যন্ত অন্যায়। রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করবো যে আপনারা দায়িত্বশীলভাবে প্রচার করুন এবং একই সাথে ধর্মকে রাজনীতির বাইরে রেখে ইস্যুভিত্তিক প্রচার করুন, ক্ষমতায় আসুন। বেশ, দেবাঞ্জন বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি এই বিষয়টা নিয়ে অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, আপনারা তো এর আগে একাধিকবার বাংলা ভাষা, বাঙালি অস্মিতা রক্ষার জন্য পথে নেমেছেন এবং সেখানেই শ্রমিক ভট্টাচার্য যে ধরনের মন্তব্য করছেন হিন্দু দেবদেবী নিয়ে, কোথাও গিয়ে আমরা তো যারা বাঙালি তাদের কাছে মা কালী, দেবাদিদেব, জগন্নাথ দেব এনারা তো অনেক কাছের, আমরা তাদেরকে ঘরের মা মেয়ের মতন পুজো করি। সেখানে কোথাও গিয়ে কি এটা মনে হয় না যে এটা কোথাও গিয়ে বাঙালিদের ভাবাবেগ, হিন্দুদের ভাবাবেগে আঘাত করবে? দেখুন, বিজেপি দলটা হচ্ছে 365টা মুখ। গতকাল শ্রমিক ভট্টাচার্য ছিল, কালকে অমিত শাহর হবে, পরশু নাড্ডার হবে, তারপর অধিকারীর হবে। 365টা দিনে এক একজনদের দায়িত্ব দিয়ে দেয়। এসে ভুলভাল রবীন্দ্রনাথকে যেরকম শান্তিনিকেতনে জন্ম দিয়েছে ওরা, তারপর রবীন্দ্রনাথ স্যান্ডাল হয়েছেন, অস্বীকার করার নেই। সুতরাং তার সাথে ওদের সব থেকে বড় কার্টুনিস্ট আছে এই দলের মধ্যে। একটা দিলীপ ঘোষ নামক একজন কার্টুনিস্ট আছে, যে কার্টুন দিয়ে মোটামুটি লোককে একটু এনজয় করায়, এই সব মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই যে বিজেপির যে আজকে বিষক্রিয়াটা যে শুরু হয়েছে আজকে, এটা বিজেপির দ্বারাই কিন্তু শুরু হয়েছে। একটা এসআইআর করে, তারপর হচ্ছে কুমন্তব্য করে। আর ঘটনাটা হচ্ছে অ্যাপিসমেন্ট যদি বলা হয়, হ্যাঁ ডেফিনেটলি অ্যাপিসমেন্ট পলিটিক্স ইজ নট গুড ফর ডেমোক্রেসি, আর স্পেশালি when the word secularism has been added in the constitution. আর এটা বিএনএসের 299 এই মুহূর্তে ব্লাসফেমি একটা। তো ঘটনাচক্রে হচ্ছে, হ্যাঁ ব্লাসফেমি করার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু এই ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী অঘটন ঘটেছে, অস্বীকার করার নেই। কিন্তু বাঙালির অস্মিতা যেটা আপনার বারবার বলছেন, আমি আবার বলছি, বিজেপি একটা হিন্দি সাম্রাজ্যবাদী দল। সেই জায়গায় হিন্দু আর মুসলমান করে চেষ্টা করে, আর কিছু এলিট বাঙালি আছে যারা এই সমর্থনটা খুব সুন্দরভাবে করে যে বিজেপি আসছে মুসলমান শেষ হয়ে যাবে। আরে যদি সত্যি হতো তাহলে তো এসআইআরে বিজেপি এই কাজটা বুঝিয়ে দিল যে আবার দরকার। ওখানে কিছু আসবে ব্যবসায়ী লোক, কিছু ওই সুন্দরবনকে, আমি বলছি এই সুন্দরবন ডেভেলপমেন্ট। এইবার কথাটা হচ্ছে, অমিত শাহ দুটো কথা বলেছে, বিরাসাত। আরে বিরাসাত অমিত শাহর কাছ থেকে কেউ আমরা শিখবো না। উই নো হাউ টু বি হসপিটাবল, নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে, এবার প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে সুন্দরবনে মানুষ প্রত্যেক দিন একটা তাদের লড়াই সংগ্রাম, ঝড় আসছে তারা বাঁচছে না, বেরিয়ে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে তারা ভেসে যাচ্ছে। এই সুন্দরবনের একটা পার্মানেন্ট সলিউশন ওখানে মাছই করা, ব্যাঘ্র প্রকল্প করে ওখানে গিয়ে কিছু অবাঙালিদের রিসোর্ট হবে, আর আমরা গিয়ে পয়সাটা দিয়ে আসবো। যা প্রত্যেক দিন হচ্ছে বাংলায়, বাঙালিদেরকে লুণ্ঠন, বাঙালিদের ওপর ওই ওষুধের দাম বাড়ছে, 10টা ওষুধের দাম বাড়ছে। হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট ডু? সেটা কিন্তু পলিটিক্যাল ক্লাইমেটটা ভিশিয়েটেড হবে, এটা নষ্ট হবে।
এটা বিষক্রিয়া হবে, একজন গালাগাল দিচ্ছে পরের দিন আরেকজনকে গালাগাল দিতে হবে। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন ডেমোক্রেসি, দ্যাট উইল অ্যাফেক্ট দ্য বেসিক টেনেটস অফ ডেমোক্রেসি। এই জায়গাটা কিন্তু আমাদের বোঝা উচিত। এটা আমি দীপাঞ্জন বাবুর সাথে আই এগ্রি উইথ হিম যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার শুড নট বি পয়জন, ইট শুড নট বি ভিশিয়েটেড। এই জায়গায় এই কাজটা হচ্ছে একেবারেই। এবং এই ধরনের ওপেন ফোরামের কথা যখন অরিন্দম বিশ্বাস বলছেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এই ধরনের ওপেন ফোরামে দাঁড়িয়ে দিলীপ ঘোষও কিন্তু একসময় বলেছিলেন যে রামকে নিয়ে, যে রামের পুরুষ যারা রয়েছেন তাদের তো খোঁজ পাওয়া যায় কিন্তু দুর্গার তো পাওয়া যায় না, সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। আমি আবার সুজিত বাবুর কাছে আসবো। সুজিত বাবু, কোথাও গিয়ে কি তাহলে এই ধরনের মন্তব্য করে আসল যে ইস্যুগুলো সেখান থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, এই ধর্ম বিতর্কিত মন্তব্য করে? শুনুন, এরা বিজেপি তো ওই হিন্দু বলয়ের দল, আর এবার এরা বাংলায় আসে মানুষের বিভ্রান্ত করতে। আমি শুধু একটা কথা একটু বলে নিই, আমাদের রাজনৈতিক যিনি বিশ্লেষক আছে আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বলি, তিনি 4-5 বার বলেন প্রত্যেকটি রাজনৈতিক দল। আমার এখানে একটু অবজেকশন আছে, কংগ্রেস কিন্তু কখনো কেউ বলতে পারবে না কোথাও যে এইরকমভাবে ভাষা ব্যবহার করে। যদি বলতে পারে আমরা ক্ষমা চেয়ে নেব। যদি আপনাদের কোনো জায়গা আমি এই জায়গাটা একটু আমি আমার রাজনৈতিক বিশ্লেষককে ধরিয়ে দিই, হ্যাঁ 4 থেকে 5 বার উনি বলেছেন প্রত্যেকটি। এই জায়গা আমার একটু অবজেকশন রইল, অন্য কিছু না, এবং উনি নিশ্চয়ই এটা বুঝবেন। দ্বিতীয় কথা, এরা তো পরিষ্কার, এরা বলুক 14 সালে দাঁড়িয়ে বলেছিল 2 কোটি চাকরি দেবো, 16 লক্ষ টাকা 15 লক্ষ টাকা, যাই 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রতিটা ভারতবাসী ঢুকবে। এটা সর্বজন সত্য, এবং এটা আছে তাদের, আমাদের যেমন ম্যানিফেস্টো, তাদের 14 সালের ম্যানিফেস্টোতে তারা এটা বলেছিল। তাহলে সেই জায়গায় আজকের বিজেপির লিডাররা বলুক যে কত সারা ভারতবর্ষে কত চাকরি হলো 11 বছরে, তারা বলুক যে কত টাকা ঢুকলো, তা তো বলছে না। তারা বলছে না যে আগামী দিনে বাংলায় কী করবো। এই যে অমিত শাহ যে সুন্দরবনের কথা বললো, খুব ভালো কথা। ইন্দিরা গান্ধী 72 সালে সুন্দরবনে আলাদা মিনিস্ট্রি করলো এবং গোবিন্দবাবুকে প্রথম মন্ত্রী করলো, এবং বলা হলো যে একমাত্র সুন্দরবন মিনিস্ট্রি যে 100% টাকা পাবে কেন্দ্র থেকে, ম্যাচিং গ্রান্ট রাজ্যকে দিতে হবে না। আজকের এতদিন ক্ষমতায় থাকার পর 15 বছর তৃণমূল আছে, তার আগে 34 বছর সিপিএম ছিল, আমরা 72 থেকে 77 ছিলাম, কিন্তু এই যে 77 সালের পর থেকে সুন্দরবন কেন একেবারে। এবং কোথাও গিয়ে এই যে নির্বাচন, তার আগে কি কোথাও গিয়ে তাহলে আসল যে ইস্যুগুলো সেখান থেকে কোথাও সরিয়ে দিচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গিটা ঘোরানোর চেষ্টা হচ্ছে। অবশ্যই আমরা এই নিয়ে আলোচনাতে থাকবো, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি বঙ্গযুদ্ধ 2026 নিয়ে। সঙ্গে থাকুন। বঙ্গযুদ্ধ 2026 নিয়ে ফিরে এলাম বিরতির পর। প্রথম দফায় 23 তারিখ নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে এ রাজ্যে, এবং তারপর 29 তারিখ নির্বাচন রয়েছে। আর তার আগেই নিজেদের মতন করে বিভিন্ন রাজনৈতিক দল তারা বেশ কিছু ইস্যু তুলে ধরছে, এবং সেখানে বেশ কিছু মন্তব্য তারা যখন করছেন এই ধরনের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আমরা শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্য যেটা আপনাদেরকে প্রথমেই শুনিয়েছিলাম, এবং যেখানে হিন্দু দেবদেবীদেরকে নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করছেন যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের অতিথিরা, জাতীয় বাংলা পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাতওয়ারি রয়েছেন, এবং আমার সঙ্গে ভার্চুয়াল মিডিয়ামে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমি দেবাঞ্জন বাবুর কাছে একটু আসবো। দেবাঞ্জন বাবু, যেখানে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে গোটা দেশ তো বটেই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একাধিক ইস্যু রয়েছে, কোথাও গিয়ে সেই সমস্ত বিষয়গুলোকেই আলোচনার মাধ্যম না করে, আলোচনার বিষয় না করে, তবে আমি আসবো দেবাঞ্জন বাবুর কাছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কালীঘাটে পুজো দিতে গেছেন, সরাসরি ছবিটা দেখাবো আপনাদেরকে, এবং সেই প্রচার সেরে আজই কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর তিনি সরাসরি পৌঁছে যান কালীঘাটে। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মা কালীর পুজো দেবেন। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে বাংলা যাবে। গর্ভগৃহে প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি এটা নিয়ে অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম বাংলা জগৎ দর্শকদেরকে, যে এটাই তো বাঙালির ঐতিহ্য, যে নতুন বছর শুরু হওয়ার আগে মা কালীর দর্শন করা, সেখানে গিয়ে প্রার্থনা করা, আশীষ প্রার্থনা করা, এটাই তো বাঙালির ঐতিহ্য। এটা কি বাংলার ঐতিহ্য কি এইভাবে প্রশ্নের মুখে দাঁড় করানো যায়? নিশ্চয়ই আমরা এটা মনে করি, বাংলার ঐতিহ্য এটাও। বাঙালিরা কিন্তু সবাইকে গ্রহণ করেছে, ওই জন্য আমরা সরাসরি একটা কথা বলি, অবাঙালির প্রতি আমার ঘৃণা নয়। কারণ আজকে যদি অবাঙালিদের প্রতি চৈতন্যদেবকে নিয়ে প্রশ্ন আছে, কারণ ওনার সারনেম মিশ্র ছিল, তো ঘটনাচক্রে হচ্ছে তাহলে তো আমাকে মুরলীকে নিয়ে আমাকে বলতে হয়, বিবাল সারাকে নিয়ে বলতে হয়। এরা তো বাঙালি, অশোক বিশ্বনাথন, এরা বাঙালি, এদেরকে আমি কী করে অবাঙালি বলবো? কিন্তু এক শ্রেণীর হিন্দি সাম্রাজ্যবাদী যারা বিজেপির দলটাকে সমর্থন করে, একটা বর্বরের দল যাকে সমর্থন করে, এবং হিন্দু আর মুসলিমের ক্রিয়েশনটা, আপনি যদি বড়বাজারে যান, আপনাকে আমি খুব একটা স্পষ্ট কথা বলছি, ওখানে সাভাইও আছে, রেহমান চাচা আছে, পাশাপাশি বিক্রি করে, তারা কিন্তু সবাই অবাঙালি। বাইরে বেরিয়েই তারা বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানদের মধ্যে কিন্তু লাগিয়ে দেয়। এইটাই হচ্ছে সমস্যা বাংলার মনীষী, বাংলার নবজাগরণ হয়েছে, একটা সময় বাংলা একটু ধুঁকছে, হয়তো আবার উঠে আসবে, কারণ 34 বছর ভাবেদের একটা দল ছিল, তারা একেবারে নষ্টটি করে দিয়ে দায়িত্ব নিয়ে নষ্ট করেছে। অত সুন্দর দায়িত্ব কেউ নিতে পারেনি। এই নষ্টটার জন্য 15 বছরে কিন্তু সবটা মেকআপ করা যায় না। 34 বছরের নষ্টটা 15 বছরে পাল্টানো যায় না, চেষ্টা করা যায়। হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, হাসপাতাল ইমপ্রুভমেন্ট কিছুটা হয়েছে, সবটা হয়নি, এটা মানি, খামতি থেকে গেছে। কিন্তু একই সাথে বিজেপির যে জিনিসটা, ধর্মকে আলিঙ্গন করে রাজনীতি করা, সেটা বাংলার রাজনৈতিক পরিবেশটা কিন্তু অনেকটা নষ্ট করেছে, এটা কিন্তু আমি স্পষ্ট বলব। একেবারে। আমি এই নিয়ে দেবাঞ্জন বাবুর কাছে আসবো। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন বাবু, এটাই তো আমাদের রীতিনীতি, ঐতিহ্য, যেখানে আগামীকাল বাংলার নববর্ষ, নতুন বছর শুরু হচ্ছে, আমরা প্রত্যেকেই যাব মন্দিরে, বিভিন্ন তীর্থস্থানে, সেখানে গিয়ে পুজো দেব, পরিবারের মঙ্গল কামনা করব। সেখানে গিয়ে কোথাও গিয়ে এই ধর্মের রাজনীতি, সেটা কি অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে? একদম, আমি আপনার সঙ্গে একেবারে 100% সহমত। আমি একটু পুরনো আগের পার্টের একটু রেফারেন্স টেনে নিই। আমার কংগ্রেসের বন্ধু বলেছিলেন, আমি একটু উত্তর দিয়ে দিই, উনি বলেছিলেন যে আমি প্রথম পর্বে বলেছিলাম যে সবাই কাচের ঘরে থেকে ডিম ছুটছে। আমি একটা করে বলছি। আপনাদের হয়তো মনে থাকবে তৃণমূল কংগ্রেসের মাননীয় সাংসদ সায়নী ঘোষের মন্তব্য হিন্দু ধর্মের প্রতি ব্লাসফেমি। আপনার হয়তো মনে থাকবে মহুয়া মৈত্রর বক্তব্য আমাদের হিন্দু ধর্মের দেবদেবীর প্রতি ব্লাসফেমি। এছাড়াও অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বহু ক্ষেত্রেই অত্যন্ত সম্মানীয় নেতা নেত্রীরা স্টেজে দাঁড়িয়ে দুপক্ষেরই, এবং শাসক দলের পক্ষে আমি বলতে পারি, পুরোনো ভিডিও আমি শেয়ারও করে দিতে পারি, সেক্ষেত্রে ভুল মন্ত্র উচ্চারণ করা, এগুলো কিন্তু অত্যন্ত অন্যায়। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমার তো দরকার নেই, আমি রাজনৈতিক মঞ্চে উঠে ধর্মের মন্ত্র উচ্চারণ করা আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে রাজ্যের উন্নতির কথা বলা, তার পরিসংখ্যান দেওয়া, কি হয়েছে কি হয়নি সেই পরিসংখ্যান দেওয়া। আমি সমস্ত দলকেই বলছি, সবাই কিন্তু অ্যাকিউজড। ওইটাকে আমি রিপিট করার জন্য বললাম। আরেকটা রেফারেন্স বলছি আমি আমার কংগ্রেস বন্ধুকে, আমি জাস্ট একদম কোর্টের প্রসিডিংস থেকে আমি কোট করছি। রাহুল গান্ধী হ্যাজ ফেসড মাল্টিপল ক্রিমিনাল ডিফামেশন কেসেস, মোস্ট নোটেবলি বাই 2023 কনভিকশন ফর দ্য মোদি সারনেম রিমার্ক। ওনার একটা মন্তব্য ছিল, একাধিকভাবে উনি বলেছিলেন যে সমস্ত মোদি চোর, এবং ওনার এগেনস্টে ডিফামেশন, ক্রিমিনাল ডিফামেশন কেস হয়েছিল সুরাট কেসে 2019 সালে। পরবর্তীকালে মামলা মোকদ্দমা হয় এবং তার এগেনস্টে 2 বছরের জেল জরিমানারও সুপারিশ করেন মহামান্য সুরাট কোর্ট। পরবর্তীকালে উনি স্টে অর্ডার পান, অনেক কাঠখড় পুড়িয়ে, এবং ওনাকে স্বীকার করতে হয় যে আমার এটা অন্যায় হয়েছে। সুতরাং আমি বললাম এক্ষেত্রে প্রায় সবাই দোষী। এবার আপনার বক্তব্যে আমি ফিরে আসি, আর অরিন্দম বাবুর কথার সূত্র ধরে বলি, একদম উনি ঠিকই বলেছেন যে ওটা 299, ওটাতে আরেকটা সেকশনও আছে 298 আর 295, যেটা আগের আইপিসিতে ছিল। উনিও ঠিক বলেছেন, আর আমি 295 রেফারেন্সটা বলেছিলাম, সেটা পুরনো আইপিসি, আর এখন ডাইরেক্ট ডিফামেশন ব্লাসফেমি হচ্ছে 298 আর 299। এবার আপনার প্রসঙ্গতে আসি, যেটা আপনি বলেছেন একেবারেই, যে আমাদের কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমার সবিনয় অনুরোধ হচ্ছে, দয়া করে ধর্ম এবং জাতকে সরিয়ে রাখুন। রাজনীতির মধ্যে ধর্ম এবং জাতপাত আনবেন না। এই ধর্ম এবং জাতপাত এনে কিন্তু ভারতবর্ষে সর্বনাশ হচ্ছে, এবং ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী আমরা প্রত্যেকে ভারতীয়, আমাদের প্রত্যেকের অধিকার আছে নিজেদের ধর্মচারণ করার জন্য।
এবং সেই ধর্ম যে যার মতো পালন করবে। শাসক দলের নেতাকে দেখা যাচ্ছে, আমার পাড়াতেই বলছি, আমি যেখানে থাকি, তিনি চুপি পরে একটি সংখ্যালঘু অঞ্চলে যাচ্ছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন তিনি কত বড় মুসলমান। আবার ওই ভদ্রলোকই আবার রাম মন্দিরে গিয়ে আবার জয় শ্রীরাম বলছেন। আমার দরকার নেই, আমার জয় শ্রীরামেরও দরকার নেই, আমার আবার ওই টুপি পরেও কোনো একটা মসজিদে গিয়ে একজন মুসলমান মানুষের কাছে প্রমাণ করে। মুসলমান মানুষের উন্নতি করার চেষ্টা করুন, তার মাদ্রাসাগুলোকে কমিয়ে দিয়ে তারা যেন মূল শিক্ষা ব্যবস্থায় ফিরে আসতে পারে সেদিকে নজর দিন। এগুলোই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের কাম্য। আমাদের প্রতিবেশী রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখনো ভীষণ কমপ্লেসেন্ট হয়ে গেছি। আমরা আগে অবশ্যই হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমি আমার সহযোগী বন্ধুর সাথে একেবারে সহমত। তিনি বলেছেন যে আমাদের কিন্তু বাংলা অস্মিতাকে বাড়াতে হবে, ডেফিনেটলি বাংলা অস্মিতাকে বাড়াতে হবে। বাংলার অস্মিতাকে বাড়ানোর জন্য কিন্তু অন্য কোনো কাউকে দোষারোপ করে আমি অস্মিতাকে বাড়ানো যায় না। আমি আমার নিজের কাজটা মন দিয়ে করবো, আমার নিজের ট্র্যাডিশনকে ধরার বা রাখার দায়িত্ব আমার নিজেরই। আরেকটা সূত্র ধরে বলি, আজকের আমরা বাঙালির কথা বলছি, সেটাও কিন্তু খুব খারাপ বিদ্বেষ। একজন তিওয়ারি, একজন ত্রিপাঠী, একজন পান্ডে, তাকে অবাঙালি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অন্যায়, সেটাও অন্যায়। আমরা যদি বাংলার ইতিহাসকে দেখি, আমাদের প্রত্যেক বাঙালি, তাদের যদি অরিজিন আমরা দেখি, আমরা কিন্তু প্রত্যেকেই কান্নকুব্জ, আমরা উত্তরপ্রদেশ থেকে এসেছি, সেটা অন্য একটা এপিসোড। আমি আপনার কথার মূল জায়গায় ফিরে আসি, সেটা হচ্ছে যে 100 বার প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত ধর্ম এবং জাতকে সরিয়ে রেখে রাজনৈতিক ইস্যু, দেশের বা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, চাকরি বাকরি, সেগুলোকে দিয়ে মনোযোগ করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেগুলো না করে প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতো করে কিন্তু এই ধরনের রাজনীতির মধ্যে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়ে দেশের সর্বনাশ করছে এবং রাজ্যের সর্বনাশ করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একেবারে। আপনি সঙ্গে থাকুন, সুজিত কুমার বাবু কিছু বলতে চাইছেন। হ্যাঁ, বক্তব্য আমি আমার রাজনৈতিক বিশ্লেষক বন্ধুকে বলবো যে রাহুল গান্ধী মোদি শব্দ ব্যবহার করেছে, কিন্তু কোনো দেবতার নাম নাই, কোনো কংগ্রেস নেতা। চৌকিদার চোর হয়, চৌকিদার চোর, হ্যাঁ, মোদি চোর হয় বলে না, মানে সবাই মোদি যদি এরকম একটা কেস হয়েছে আমি মেনেও নিচ্ছি, চৌকিদার কিন্তু চৌকিদার না, চোর। আমি কিন্তু আপনাকে বলিনি রাহুল গান্ধী, আমি ব্লাসফেমিটা বলিনি। ডেফিনেটলি কংগ্রেস ব্লাসফেমিতে অ্যাকিউজ নয়, কিন্তু ডিফামেশনে অ্যাকিউজড, সেটাও ঠিক নয় না। না না, আমি একমত, আপনার সঙ্গে একমত, কিন্তু কোনো দেবদেবী সম্পর্কে এরকম মন্তব্য করেনি, আমার এটাই বক্তব্য ছিল, অন্য কিছু না। সেটা যদি কংগ্রেসের কোনো নেতৃত্ব না করে থাকে, তাদের আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। না, সেটা তো করেনি, হওয়া উচিত। আমি দায়িত্ব নিয়ে বলছি, করে হ্যাঁ, একটা এপিসোড হ্যাঁ, দেখানোর এটা তো- দায়িত্ব নিয়ে, আমার এইটাই বক্তব্য আপনার সঙ্গে, বিতর্ক নেই। আপনারা যদি এটা করে থাকে, এটা অত্যন্ত ভালো কাজ করেছেন, যারা করছেন তাদের আমি আমাদের নিন্দে সেইটাই জানাচ্ছি। বক্তব্য। আমার বক্তব্য আজকে দেবদেবীর কথা নয়, হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, প্রশ্নটা আজকে রুজি রুটি কাবড়ার। আজকের দেখতে হবে খাদ্য বস্ত্র বাসস্থানের অবস্থাটা কি, আজকের কত বেকাররা কত কর্মসংস্থান হলো, কত শিল্প এলো। আমরা নয়ডায় দেখতে পাচ্ছি কি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, একেবারেই। না না, এটাই তো আমাদের চাওয়ার পাওয়া। আজকের বিজেপি, তাকে যেমন বলতে হবে আগামী দিনে তিনি কি করবেন, তৃণমূলকে বলতে হবে দাঁড়িয়ে আমি এই করেছি 15 বছরে। এটাই তো রাজনৈতিক সিদ্ধান্তে সীমাবদ্ধতা আছে। আমি মুখ্যমন্ত্রী, আমি গিয়ে ওই যে মানে মাথায় কাপড় জড়িয়ে আমি দেখাচ্ছি একটা হিজাব, আমি আর উচ্চারণ করলাম না, হিজাব জড়িয়ে দেখাচ্ছি আমি মুসলিম দলই না, সারা ভারতবর্ষে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি মুসলমানদের কেউ উপকার করে থাকে গান্ধীজি, তাকে টুপি পরতে হয়নি, সারা জীবন গীতাটা বুকের ওপর ধরে শেষ দিন পর্যন্ত ছিলেন, এবং তাকে নামাজের লাইনে দাঁড়াতে হয়নি, তাকে কোনো মুসলমানকে জড়িয়ে ধরতে হয়নি, বা টুপি পরে গিয়ে করতে ইফতার পার্টিতে যেতে হয়নি। কিন্তু এটা প্রমাণিত সত্য, যদি সারা ভারতবর্ষের এবং খিলাফত আন্দোলন থেকে যদি মুসলিমদের কোনো উপকার করে থাকেন, পাশে থেকে থাকেন তিনি গান্ধীজি। এইটাতে এই অভিনয়গুলো বন্ধ হোক, এবং রাজনীতির লোকেরা ধর্মস্থানকে নিয়ে যে রাজনীতি করছে, আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে এইটা বলা, ইন্দিরা গান্ধী সেকুলারিজম শব্দটা আমাদের সংবিধানে ইনসার্ট করেছেন 44তম সংবিধান সংশোধনীতে, সেইটা মেনে সংবিধানের প্রস্তাবনায় যে শব্দটা সেকুলার শব্দটা আছে, সেইটা মেনে আজকে রাজনীতি করা হোক। নির্বাচন একটা যোগ্য, একটা মহা উৎসব, এই উৎসবে সবাই অংশগ্রহণ করি, ধর্মকে সরিয়ে রেখে। আর একটা কথা, ধর্ম দিয়ে রাজনীতি করা একটা মারাত্মক পাপ, একটা অন্যায়। রাজনীতি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রও বটে, যেমন দর্শনের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে কোনোভাবে কোনো রাজনীতিতে যদি ধর্ম অনুপ্রবেশ ঘটে, তাহলে সে রাজনীতি অপবিত্র হয়েছে। আজকে তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে, বিজেপিও সেই জায়গায় দাঁড়িয়ে, এরা ব্যাক টু কয়েন। তৃণমূল এবং বিজেপি, পশ্চিমবাংলার ব্যাক টু কয়েন। বিজেপি যদি মদত না করতো, তৃণমূল ক্ষমতা থাকতে পারতো না। বিজেপি যদি ঠিক স্টেপ নিত,
তার ওই ইডি সিবিআই দিয়ে তাহলে আজকে তৃণমূলের বহু নেতা নেত্রী অ্যারেস্ট হয়ে যেত, বহু রাঘব বোয়ালরা অ্যারেস্ট হতো, ওই ক্ষুদ্র চুনোপুটি নয়, পার্থ বা নয়, ওই কুণাল নয়, বহু মানে রাঘব বোয়ালা অ্যারেস্ট হয়ে যেত। আজকের যদি বিজেপি চাইতো তাহলে পশ্চিম বাংলায় এই তৃণমূল ক্ষমতায় থাকতে পারতো না। কারণ আরেকটা দিক দেখুন, 23টা বিলে, ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে 23টা বিলে প্রত্যক্ষভাবে বিজেপিকে সমর্থন করেছে তৃণমূল, অস্বীকার করার কোনো জায়গা নেই। লাস্ট যখন আমরা ইমপিচমেন্ট আনার কথা বললাম, কার বিরুদ্ধে? স্পিকারের বিরুদ্ধে, প্রথম বলে সই করবো না, পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী চাপ পড়েছে, সই করছে। এই তৃণমূল বাইনারি পলিটিক্স করছে। বাংলার মানুষের কাছে আজকের ডায় বাঘ আর জলে কুমির, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। তাই আমরা অর্থাৎ এই যে সামনেই বিধানসভা নির্বাচন আর মাত্র 8 দিন বাকি রয়েছে, কিন্তু তার আগে ঠিক নির্বাচনের 8 দিন আগে আমাদেরকে কোন বিষয়ে কথা বলতে হচ্ছে না, একটা ধর্মীয় বক্তব্য, ধর্মীয় বক্তব্য নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, যেখানে সত্যি কোথায় গিয়ে আমরা রুটি কাপড়া মাকান নিয়ে কথা বলবো তা নয়, আজকে একটা ধর্মীয় বক্তব্য নিয়ে আমাদেরকে এই বক্তব্য, এই আলোচনা করতে হচ্ছে স্টুডিওতে বসে। সত্যি এটা দুর্ভাগ্যজনক। অরিন্দম বাবু, দেখুন, একটা কথা হচ্ছে একটা স্টেটের এডুকেশন, ইন্ডাস্ট্রি, তারপর হেলথ, এই তিনটের উপর ভিত্তি করে এগ্রিকালচার তার মধ্যেই চলে আসে একটা উইতে। তো এই মধ্যে এই সেক্টরটা, তিনটে সেক্টর মিলিয়ে কিন্তু একটা স্টেটের হেলথের উপর নির্ভর করে, স্টেটের হেলথ। তো আমরা সেখানে কিছু জায়গায় পিছিয়ে, ডেফিনেটলি এটা অস্বীকার করার নেই। যেভাবে হেলথ ইন্ডাস্ট্রি বড় হওয়ার কথা ছিল, হেলথ ইন্ডাস্ট্রির প্রবলেমটা হচ্ছে গভর্নমেন্ট সাইডে হলো না, হলে নন গভর্নমেন্ট সাইডে প্রাইভেট ইন্ডাস্ট্রি, যেখানে মানুষের পকেট ফুটো হয়ে যাচ্ছে, 1 নম্বর। আর জাতিভেদের কথাটা, ভারতবর্ষ তো জাতি করেই তো আজকে একটা ভারতবর্ষ তৈরি হয়েছে। একটা কত বড় মাওসেতুং, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই কানু সান্যালরা যখন নকশাল হয়, তারা চায়নাতে গিয়েছিল মাওসেতুংয়ের কাছে, লুকিয়ে লুকিয়ে যায়। মাওসেতুং একটাই কথা বলেছিল, ভারতবর্ষে চায়নার মতো মুভমেন্ট করা সম্ভব না, বিকজ অফ মাল্টি কালচারালিজম, মাল্টি এথনিসিটি, সম্ভব না। সেই কারণ পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। এই যে ডিফারেন্ট রেসেস, আমি বাঙালি বলেই আই এম প্রাউড ইন্ডিয়ান, এটা সবসময় আমি বলবো। এটা আরেকটা কথা হচ্ছে, 68% আন্দামান জেলে বাঙালিরা ছিল, টর্চার্ড হয়েছিল। একটা দুধকুমার তিওয়ারি কিন্তু ব্রিটিশদের ম্যানেজ করে পালিয়ে গেছিল। এই ইতিহাসটা সবার জানা উচিত। ঘটনাচক্রে তারপর সে ট্রাইবসের এমন মিশে গেছিল, এই ট্রাইবদের সাথে বেইমানি করে ব্রিটিশদের বলে দিয়েছিল, সেই ব্যাটল একটা হয়েছিল। তো সেই জায়গায় থেকে ট্রাইবসের শেষ করে দিয়েছিল ওখানে ব্রিটিশ সোলজার্সরা। একেবারে অবশ্যই আমি দেবাঞ্জন বাবুর কাছে আসবো। দেবাঞ্জন বাবু, খুব ছোট্ট করে জানতে চাইবো যে কোথাও গিয়ে এই ধরনের বক্তব্য আরো কি অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন নয় রাজনৈতিক ব্যক্তিত্ব? 100 বার প্রত্যেকটি রাজনৈতিক দলের অবশ্যই আশু কর্তব্য হচ্ছে রাজনৈতিক ইস্যু, রাজ্যের উন্নয়ন, রাজ্যের ইন্ডাস্ট্রি, এমপ্লয়মেন্ট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, হেলথ, এডুকেশন, সেগুলো কতটা হলো না সেই নিয়ে আলোচনা করা, ইস্যু ভিত্তিক আলোচনা করা, কনস্ট্রাকটিভ অপোজিশনের কাজ করা। এবং শুধু তাই নয়, ওই মঞ্চে উঠে রাজনৈতিক লড়াই হতে পারে, ব্যক্তিগত আক্রমণ, কুৎসিত আক্রমণ, ভাষা সন্ত্রাস, এগুলোকে বন্ধ করা, এগুলোকে অবিলম্বে করা উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলকে। আরেকটা বলি, আমার ডক্টর বিশ্বাসের কথার সূত্র ধরে বলছি, উনি যেগুলো বলেছেন আমি তার সাথে অ্যাড করছি, সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স এবং করাপশন ফ্রি গভর্নমেন্ট। দুর্ভাগ্যজনকভাবে লাস্ট 15 বছর, ডেফিনেটলি 34 বছর, আমি একেবারেই আমার পূর্ববর্তী বক্তার সাথে একমত, করাপশনকে 34 বছর ইনস্টিটিউশনালাইজ করেছিল কমিউনিস্ট গভর্নমেন্ট, একেবারে রাজ্যটাকে পিছিয়ে দিয়েছে। আমি একেবারে দায়িত্বহীন ভাষায় আমার পূর্ববর্তী বক্তব্য ডক্টর বিশ্বাসকে সমর্থন করছি। কিন্তু অন দ্য কন্ট্রারি, এই 15 বছরও কিন্তু আমরা ভয়ঙ্কর রকম অ্যাপিসমেন্ট দেখলাম এবং এক্সট্রিম করাপশন দেখেছি এবং ব্যাড গভর্নেন্স দেখেছি। সেই জন্যই কিন্তু আজকে সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকেও একটু লড়াই করতে হচ্ছে। আজকের ভারতীয় জনতা পার্টি বৃহত্তম রাজনৈতিক দল হয়েছে রাজ্যে, মানতেই হবে, কিছু বলার নেই, কারণ বিকজ অফ এই তিনটে কিওয়ার্ড আমি ব্যবহার করলাম। যাই হোক, আমি বারবার বলছি, আমার একজন ভারতীয় নাগরিক এবং রাজ্যের নাগরিক। একেবারে দেবাঞ্জন বাবু, আপনি সঙ্গে থাকুন। আমি খুব ছোট করে 1 মিনিটে সুজিত বাবুর কাছে জানতে চাইবো যে সুজিত বাবু, কোথাও গিয়ে কি রাজনৈতিক দলগুলোর আরো অনেক বেশি সংযত হওয়া প্রয়োজন? অনেক ভাষা চয়ন, শব্দ চয়ন অনেক বেশি সংযত হওয়া উচিত। এবং আমরা মনে করি, জাতীয় কংগ্রেস মনে করে যে একটা বক্তৃতা যদি আমরা করি, সেখানে একটা বাচ্চা ছেলেও শুনবে, স্কুল পাঠশালায় পড়া ছেলেমেয়েরাও শুনবে, বড়রাও শুনবে। একটা বক্তৃতাতে অনেক ক্ষতি হতে পারে,
এটা জেনে একেবারেই, মাথায় এবং রেখে সেই বক্তৃতা করা কারণেই উচিত। প্রত্যেকেরই কেননা আরো আগামী অনেক প্রজন্ম বেশি আমাদের কাছে সংযত শিখবে। হওয়া প্রয়োজন। অবশ্যই আমাদেরকে আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো প্রত্যেককেই। জাতীয় বাংলা পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ জানাবো কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাতওয়ারিকে, এবং এই মুহূর্তে ভার্চুয়াল মাধ্যমে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ তিনজনকেই আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল পয়লা বৈশাখ, বাংলার নতুন বছর 1433 সন শুরু হচ্ছে। প্রত্যেকের ভালো কাটুক, আর অবশ্যই যে যার নিজের মতন করে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা ভারত সবসময় দিয়ে থাকে, অবশ্যই সেইভাবেই আপনারা এগিয়ে চলুন। এবং সামনেই তো বিধানসভা নির্বাচন, আগামী দিনে আরও অনেক ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আসবো আলোচনাতে। আজকের মতন এখানেই বঙ্গযুদ্ধ 2026 শেষ করছি। দেখতে থাকুন বাংলা জানো। নমস্কার।